প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় স্কোপ রেজলিউশন অপারেটর। আমরা যদি দুইটি কলন পাশাপাশি লিখি তাহলে সেই সিম্বলটিকে আমরা বলে থাকি স্কোপ রেজলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটরের বিভিন্ন পারপাস আছে। আমরা আজকের ক্লাসে কয়েকটি পারপাস দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথম পারপাস হলো যে কিভাবে গ্লোবাল ভেরিয়েবলকে স্কোপ রেজলিউশন অপারেটরের মাধ্যমে অ্যাক্সেস করানো যায়। তবে এই ক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের নামটা অবশ্যই সেম থাকবে। এখানে আমরা যেটা লেখার চেষ্টা করেছি, ইট ইজ ইউজ টু অ্যাক্সেস গ্লোবাল ভেরিয়েবল হোয়েন দ্যার ইজ এ লোকাল ভেরিয়েবল উইথ সেম নেম। তো আসো আমরা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি শুরুতে একটি লোকাল ভেরিয়েবল নিচ্ছি, লাইক ইন্টিজার এক্স ইকুয়ালস টু 25। সো এটা অবশ্যই লোকাল ভেরিয়েবল। এখন যদি আমরা সি আউট দিই তাহলে অবশ্যই এখানে আমরা 25 আনসার পাবো। রান করে দেখি, তাহলে আমরা 25 দেখতে পাচ্ছি আনসার। তাহলে এখানে যদি আমরা একটা মেসেজ চাই, সাপোজ ভ্যালু অফ লোকাল এক্স ইকুয়ালস টু, সো এখানে ভ্যালু অফ লোকাল এক্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি লোকাল ভেরিয়েবলের নামটা আমরা ইউজ করছি এক্স, তার ভ্যালুটা। এখন আসো যে আমরা যদি একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা জানি যে গ্লোবাল ভেরিয়েবল সকল ফাংশনের উপরে ডিক্লেয়ার করতে হয়। সো আমাদের এখানে আছে একটি ফাংশন সোফার, সো আমাদের এর উপরে আমরা ডিক্লেয়ার করব সেম নামে আমরা গ্লোবাল ভেরিয়েবলটি ডিক্লেয়ার করব, লাইক এক্স ইকুয়ালস টু ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি সাপোজ 100। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এখন যদি আমরা এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা এই মেইন ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করাতে চাই, তাহলে আমাদের স্কোপ রেজলিউশন অপারেটরের মাধ্যমে আমরা এটা অ্যাক্সেস করাতে পারবো। তাহলে আমি এই লাইনের উপরে ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম। এবার ভ্যালু অফ আমরা যদি গ্লোবাল বলি, তাহলে গ্লোবাল ভেরিয়েবল এক্স এর ভ্যালু কিন্তু 100। আমরা কিন্তু এই অবস্থায় রান করলে দুইটাই কিন্তু 25 পাবো। দেখি দুইটাই কিন্তু 25 পাচ্ছি। এখন যদি আমরা এইখানে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই এই এক্স এর পূর্বে স্কোপ রেজলিউশন অপারেটর আমরা ইউজ করব। সো আমি দিয়ে দিলাম স্কোপ রেজলিউশন অপারেটর। এবার রান করি, তাহলে দেখব আমাদের গ্লোবাল ভেরিয়েবল এক্স এর ভ্যালু 100 দেখাচ্ছে। সো এটাই হচ্ছে একটা পারপাস যে কিভাবে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে গ্লোবাল ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারি। তবে এখানে আবারও বলে নেই যে অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের নাম যদি সেম থাকে। এখন যদি আমাদের এমন হয় সাপোজ লোকাল ভেরিয়েবল নেই, তাহলে কিন্তু আমাদের এই এক্স এর ভ্যালু কিন্তু অবশ্যই গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করবে। সেই ক্ষেত্রে আমাদের স্কোপ রেজলিউশন অপারেটর দেওয়ার দরকার নেই। এখন আমরা দেখব যে আমাদের এখানেও 100 আসবে এবং এইখানেও 100 আসবে। রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি কিন্তু 100। তো আমি যদি এখানে একটু রিভিউ করি, অবশ্যই আমাদের লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের উপরে আমাদের যেই ভিডিওটি সেটা অবশ্যই আমরা আগে দেখব, তারপরে এই ক্লাসটি করব। তো এখন লোকাল ভেরিয়েবল বলতে আমরা যেটা বুঝি, যদি আমাদের কোনো ফাংশনের ভিতরে অথবা কোনো ব্লকের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং অ্যাক্সেস করি, সেটাকে আমরা বলে থাকি লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল অবশ্যই ডিক্লেয়ার করতে হবে সকল ফাংশনের বাইরে এবং সেটা অ্যাক্সেস করানো যায় যে কোনো ব্লক থেকে এবং যে কোনো ফাংশন থেকে। তো আমি যদি এখানে আরেকটু রিভিউ করি, আমি যদি এখন এই পার্টটুকে রিমুভ করে দিয়ে তোমাদের যদি আরেকটু বোঝাই, সাপোজ ধরো আমি এখানে লিখলাম ইন্টিজার এক্স ইকুয়ালস টু 25 এবং এটা তোমরা অবশ্যই একমত যেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটু আগে লিখেছিলাম। এখন যদি আমি এখানে কার্লি ব্র্যাকেটস ইউজ করি, তাহলে এটা হচ্ছে একটা ব্লক। এখানে মেইন ফাংশনের এই যে শুরু শেষ, এটাও কিন্তু একটা ব্লক। সো মেইন ফাংশনের ভিতরে আবার আমরা এখানে আরেকটা ব্লক তৈরি করলাম। এখানে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, লাইক ইন্টিজার এক্স ইকুয়ালস টু 333। সো এটাও কিন্তু লোকাল ভেরিয়েবল। এখন আসলে যদি আমরা এই অবস্থায় রান করি, কোনো এরর আসবে কিনা? অবশ্যই এরর আসবে না, কোনো এরর নেই। বাট যদি আমরা এই কার্লি ব্র্যাকেটস না দেই, আমি যদি এখন এগুলোকে কমেন্ট করে ফেলি, তাহলে কিন্তু এরর দিবে। দেখি রান করে, এখন কিন্তু এরর দিচ্ছে। এবং যদি আমি F2 প্রেস করে দেখি যে এররটা কি, বলবে রিডিক্লারেশন অফ ইন্টিজার এক্স। তাহলে এখান থেকে লার্নিং হচ্ছে এক ব্লকের ভিতরে একই ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করা যাবে না। আবার যখন আমরা ব্লক অ্যাক্টিভ করে দিচ্ছি, কমেন্ট মুছে দিচ্ছি, এর মানে হচ্ছে এটা একটা আলাদা ব্লক। সো এই ভেরিয়েবলের সাথে এই ব্লকের কোনো সম্পর্ক নেই আপাতত, যেহেতু এটা ডিফারেন্ট ব্লক।
তাহলে এখন যদি আমরা এইখানে আমরা যদি কাউট দিই এক্স এন্ডেল, তাহলে এখানে আনসার কত পাবো? আমি যদি এই ব্লকের বাইরে এসে কাউট এক্স এন্ডেল দিই তাহলে আনসার কত পাবো? যদি আমরা একটু গেস করি, এই ব্লকের মধ্যে এক্স এর ভ্যালু কিন্তু 333, অথবা তুমি যদি এইভাবে চিন্তা করো, যদিও সেটা ঠিক হবে না, যে এক্স এর ভ্যালু 25, এখানে আসছে এক্স এর ভ্যালু সম্ভবত রিপ্লেস হয়েছে। আসলে কিন্তু এটা একটা আলাদা ব্লক, এটা কিন্তু একটা আলাদা ব্লক। যদি রিপ্লেস হতো 333, তাহলে অবশ্যই এই ব্লকের বাইরে এসে এক্স এর লেটেস্ট ভ্যালু 333 প্রিন্ট দিত, কিন্তু এখানে কিন্তু 333 প্রিন্ট দিবে না, এখানে কিন্তু প্রিন্ট দিবে হচ্ছে 25। কারণ হচ্ছে এই ব্লকের ভিতরে যে ভেরিয়েবলটা আছে এর সাথে কিন্তু এই ব্লকের বাইরের ভেরিয়েবলটির কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের এই এক্স এর ভ্যালু 25, এই ব্লকের মধ্যে এক্স নতুন করে ডিক্লেয়ার হয়েছে, সো তার ভ্যালু সে এখানে দেখাচ্ছে, কিন্তু যখনই বেরিয়ে যাচ্ছে এই ব্লক থেকে তখন কিন্তু এক্স এর ভ্যালু আর 333 না দেখে 25 দেখাবে। সো এটাকে বলা হয় স্কোপ। যেহেতু আমরা এই স্কোপ রেজুলেশন অপারেটর নিয়ে কথা বলতেছি, স্কোপ মিনস হচ্ছে বাউন্ডারি, স্কোপ মিনস হচ্ছে এরিয়া, স্কোপ মিনস হচ্ছে রিজন। সো একটা ব্লককে আমরা বলে থাকি একটা বাউন্ডারি বা একটা এরিয়া বা একটা রিজন। সো আশা করি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এখন যদি তুমি ডিফারেন্ট ভেরিয়েবল নাও, সাপোজ আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ইন্টিজার পরিবর্তে ক্যারেক্টার একটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ এক্স এর জায়গায় নিলাম ওয়াই, এবং এর মধ্যে যদি আমি একটা ক্যারেক্টার স্টোর করি লাইক এ, তাহলে এটাও কিন্তু গ্লোবাল ভেরিয়েবল। এখন যদি আমি কোথাও চাই যে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব, আমি যদি এখানে দিই কন্ট্রোল ডি এবং যদি এখানে আমরা ওয়াই দিই, অবশ্যই এখান থেকে কিন্তু আমি ওয়াইকে অ্যাক্সেস করতে পারবো। তার মানে এ আনসার আসবে। দেখি, তার মানে 333 আসবে, দেন হচ্ছে 25 আসবে, দেন হচ্ছে এ আসবে। রান করি, তাহলে আমরা দেখতে পেলাম 333 25 এ। তাহলে এখানে কিন্তু কোথাও আমি স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করিনি। এখন যদি এমন হয় যে আমার এই ব্লকের ভিতরে আমার এই গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করানোর প্রয়োজন পড়ে, সো যেটা আছে সেটাও থাকবে, পাশাপাশি আমি এটাও চাই, তাহলে এখন যদি আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং এখানে যদি স্কোপ রেজুলেশন অপারেটর দিই, তাহলে অবশ্যই এখানে 333 প্রথম পার্ট, কিন্তু দ্বিতীয় পার্টে আমার কিন্তু এখানে অবশ্যই 100 আসবে। তো আমরা এখন এই দুইটার রেজাল্টের প্রতি একটু তাকাবো যে কী কী আনসার আসতেছে। যদি রান করি দেখবো 333 এবং 100। সো আমার কিন্তু এখানে দেখতে পেলাম যে কিভাবে গ্লোবাল ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারি স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে। এবার আসি যে এখানে তো এক্স এর ভ্যালু অবশ্যই x25 পাচ্ছে, এখানে গ্লোবালটা পাবে না, কারণ হচ্ছে প্রথমে গ্লোবাল ছিল, কিন্তু যখনই এখানে এই ব্লকে চলে আসছে তার মানে এটা কিন্তু লেটেস্ট ভ্যালু, সো আমার এখানে কিন্তু এক্স এর ভ্যালু 25 পাবে। এখন আসলে ওয়াই তো একটাই আছে, সো এটা গ্লোবাল, এখানে ভিতরে কোনো ভেরিয়েবল নেই, সো ওয়াই ভ্যালু এ পাচ্ছে। সো আমরা যদি দেখি এগেইন 333 125 এ, সো এখানে একটা পারপাস আছে অবশ্যই, যে কারণে আমি এত কথা বললাম। এখন যদি আমি এখানে সাপোজ বা এখানে না দিয়ে যদি আমরা এখানেও বলি যে ক্যারেক্টার ওয়াই ইকুয়ালস টু সাপোজ বললাম যে এম, তাহলে অবশ্যই এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখন এই ওয়াই এর ভ্যালু কি আসবে? এ আসবে নাকি এম আসবে? ডেফিনেটলি এখান থেকে কিন্তু আমরা আনসার পাবো এম, কারণ লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি সবসময় বেশি। যদি আমার লোকাল ভেরিয়েবল থাকে তাহলে লোকাল ভেরিয়েবলটাই কিন্তু অ্যাক্সেস হবে, যদি লোকাল ভেরিয়েবল না থাকে তাহলে গ্লোবাল ভেরিয়েবল যদি থাকে সেটা অ্যাক্সেস হবে। আর যদি আমি লোকাল ভেরিয়েবল থাকা সত্ত্বেও গ্লোবাল ভেরিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমরা স্কোপ রেজুলেশন অপারেটর দিব। তো এখন দেখবো ওয়াই এর ভ্যালু কিন্তু আগে ছিল এ, এখন দেখবো হচ্ছে এম পাচ্ছে। রান করি, শুধু লাস্টের রেজাল্টের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো এম আসছে। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমার এ কে অ্যাক্সেস করানো, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং ওয়াই এর পাশে যদি স্কোপ রেজুলেশন অপারেটর দিই, তাহলে কিন্তু আমার অবশ্যই লাস্ট লাইনে এ আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লাইনে এ আসছে। সো আমরা কিভাবে স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করানো যায় সেই পার্টটা কিন্তু আমরা এখানে দেখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। এবার আসলে আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব। এখানে আমরা যেটা দেখবো যে স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে কিভাবে একটা ক্লাসের ফাংশনকে আমরা ক্লাসের বাইরে লিখতে পারি। এখানে লিখছি আমরা যেটা, ইট ইজ ইউজ টু ডিফাইন এ ফাংশন আউটসাইড এ ক্লাস। আসলে এক্সাম্পল সহকারে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা ক্লাস নিচ্ছি, সাপোজ ক্লাসের নাম দিচ্ছি এক্সাম্পল। এবার আসলে ক্লাসের ভিতরে একটা মাত্র ফাংশন লিখতেছি লাইক ভয়েড আউটপুট, এবং এখানে আমি কোনো ধরনের ডেফিনেশন লিখতেছি না, তোমরা সবাই বুঝতে পারছো এটা অবশ্যই ডিক্লারেশন। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। এখন আমরা বলছি যে যদি ফাংশনের ডেফিনেশনটা আমরা বাইরে লিখতে চাই ক্লাসের বাইরে, তাহলে আমরা স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করব।
তাহলে আসো আমরা এখানে যদি ডেফিনেশনটা লিখতে চাই তাহলে আমি লাইনটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন এটা সেমিকোলন অবশ্যই থাকবে না, কার্লি ব্র্যাকেটস হবে। তো আমাদের নর্মাল যদি হতো ইউজার ডিফাইন ফাংশন কিন্তু আমরা এইভাবে লিখতাম, কিন্তু এটা কিন্তু ক্লাস আছে। সো ক্লাসের বাইরে যখন যাব অবশ্যই ক্লাসের নামটা আমাকে ইউজ করতে হবে। সো ক্লাসের নাম হচ্ছে এক্সাম্পল, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমার এই আউটপুট দ্যাট মিনস ফাংশনের নেমের পূর্বে এটা থাকবে এবং এই দুইটার মাঝখানে দিতে হবে স্কোপ রেজলিউশন অপারেটর। সো এটাকেই বোঝানো হচ্ছে যে কখনো যদি কোনো ক্লাসের মধ্যে কোনো মেথড বা ফাংশন থাকে, সেই ফাংশনকে যদি আমরা ক্লাসের বাইরে ডিফাইন করতে চাই তাহলে অবশ্যই স্কোপ রেজলিউশন অপারেটর দিতে হবে। সাপোজ আমি যদি এখানে সি আউট দিয়ে একটা মেসেজ দিই, ওয়েলকাম এভরিওয়ান। সো যদি এই মেসেজটা আমরা ডিসপ্লে করাতে চাই তাহলে কিভাবে আমরা ডিসপ্লে করাবো? এখানে অবশ্যই একটা অবজেক্ট তৈরি করতে হবে এক্সাম্পলের। সাপোজ আমি এক্সাম্পল নামটা কপি করে নিই, দেন কন্ট্রোল ভি, এরপর একটা অবজেক্ট তোমাকে বানাতে হবে, যে কোনো কিছু তুমি দিতে পারো। সাপোজ আমি ওবি দিলাম, তাহলে অবশ্যই ওবি ডট আমরা এখন আউটপুট ফাংশনকে অ্যাক্সেস করব, তাহলে আউটপুট সেমিকোলন। সো আশা করি এখন এর মাধ্যমে আমরা ওয়েলকাম এভরিওয়ানকে দেখতে পাবো। রান করি, একটা এরর এখানে দেখাচ্ছে। রিজন কি? অবশ্যই একটা রিজন আছে। রিজন হচ্ছে আমরা এটাকে পাবলিক বলি নাই, এখানে তাই বলবে যে ভয়েড এক্সাম্পল আউটপুট ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। আমরা জানি যে যদি কোনো অ্যাক্সেস স্পেসিফাইড না থাকে তাহলে বাই ডিফল্ট সেইগুলোকে প্রাইভেট মনে করবে। আসে একটা ফাংশন, অবশ্যই আমরা এর পূর্বে বলে দিব পাবলিক। তাহলে যখনই পাবলিক লিখলাম তখন কিন্তু ভয়েড আউটপুট এখন আর প্রাইভেট থাকলো না। আমি মেসেজটা একটু পাশে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানেও মেসেজটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন না বলে ফাংশন ডেফিনেশন, কন্ট্রোল এস। এবার আমরা রান করি, আশা করি আমরা আউটপুট দেখতে পাবো। তাহলে আমরা আউটপুট কিন্তু দেখতে পেলাম। এভাবে আমরা যত খুশি ফাংশনের ডিক্লারেশন ক্লাসের ভিতরে লিখতে পারবো। আমি যদি আরেকটা নেই, সাপোজ আমি এখানে লিখলাম শো। যদি এইটারও আমরা ডেফিনেশন বাইরে লিখতে চাই তাহলে কপি করব, কন্ট্রোল সি, এবং এখানে আমি কন্ট্রোল ভি দিচ্ছি, ক্লাসের নাম কপি করে নিচ্ছি, শোর আগে বসিয়ে দিব এবং স্কোপ রেজলিউশন অপারেটর আমরা ইউজ করব। কেন এখানে ভয়েড দিয়েছি? কারণ হচ্ছে এখানে ফাংশনের টাইপ হচ্ছে ভয়েড। যদি ইন্টিজার হতো আমরা ইন্টিজার দিতাম। তাহলে এখন এগেইন এখানে যদি আমরা ফাংশনের ডেফিনেশনে কোনো কিছু দেখাতে চাই, সি আউট, সাপোজ আমি বললাম যে ইনসাইড শো ফাংশন, জাস্ট একটা মেসেজ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা এখানে অ্যাক্সেস করতে পারি কিনা। তাহলে এখন আমাদের অবজেক্ট ক্রিয়েট করা আছে, আমরা এখন এই অবজেক্টের মাধ্যমে সেকেন্ড ফাংশনটাকে কল করব। সো আউটপুটের পরিবর্তে আমরা কল করব হচ্ছে শো ফাংশনকে, সেখানে দিয়ে দিব শো। তাহলে আমরা এখন প্রথম আউটপুটে দেখতে পাচ্ছি ওয়েলকাম এভরিওয়ান, আর শোতে পাবো হচ্ছে ইনসাইড শো ফাংশন। আসো দেখি। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এর মাধ্যমে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ক্লাসের মধ্যে কোনো মেথড থাকলে সেই মেথডকে কিভাবে ক্লাসের বাইরে লিখতে হয়। সেখানে দুইটি মেথড আছে, দুইটি মেথড মিনস দুইটি ফাংশন। সো আমাদের এখানে সেকেন্ড যেই ব্যবহারটা স্কোপ রেজলিউশন অপারেটরের, যে টু ডিফাইন এ ফাংশন আউটসাইড এ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটি এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করব। থার্ড এক্সাম্পলে যাচ্ছি, যে এখানে থার্ড এক্সাম্পলের মধ্যে যেটা আমরা বুঝাবো সেটা হচ্ছে নেম স্পেস অ্যাক্সেস করার জন্য আমরা দেখা যাচ্ছে যে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করি। এখানে দেখো আমরা এটার অনেকগুলো পারপাস আছে যদিও নেম স্পেস দিয়ে, তারপরেও আমরা এখানে জাস্ট একটা সিম্পল ব্যবহার দেখাই। এখানে ইউজিং নেম স্পেস এসটিডি আমরা যত প্রোগ্রাম করেছি সব প্রোগ্রামে কিন্তু লিখেছি। কেন লিখেছি আমরা একটু ব্যাখ্যা দিই। যে এখানে সি আউট আমি বললাম যে হ্যালো স্ল্যাশ এন সেমিকোলন। এখন যদি আমরা রান করি আশা করি কোনো ধরনের এরর থাকবে না, হ্যালো আউটপুট আসবে। কিন্তু যদি আমরা এই লাইনটাকে রিমুভ করে দিই ইউজিং নেম স্পেস এসটিডি, এখন যদি রান করি তাহলে কিন্তু এরর আসবে। তাহলে সি আউটকে সে চিনতে পারতেছে না, বলবে সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। কিন্তু সি আউট কিন্তু আসলে কোনো ভেরিয়েবল না। সো এটা হচ্ছে নেম স্পেস এসটিডি নেম স্পেস ক্লাসের একটা অবজেক্ট বা একটা ফাংশন আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমাকে এটা অ্যাক্সেস করাতে হলে আমাকে যেটা লিখতে হবে, প্রথমে দিতে হবে এসটিডি, এরপর স্কোপ রেজলিউশন অপারেটর, তারপরে হচ্ছে সি আউট। এবার রান করলে কোনো ধরনের এরর আসবে না। এখন যদি এইভাবে আমরা আরেকটা লাইন লিখি, লাইক ধরো এখানে স্ল্যাশ এন দেইনি, আমি যদি এইখানে সি আউট দিয়ে এন্ডেল দিই তাহলে কি হবে? এগেন সি আউটের জন্য এরর আসবে, এন্ডেলের জন্য এরর আসবে। রান করো, এরর আসছে, বলবে সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড, এন্ডেল ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তার মানে এগুলো কিন্তু ভেরিয়েবল না, তারপর কিন্তু এই ধরনের মেসেজ আসতেছে। তাহলে সে এগুলোকে চিনতে পারতেছে না, এগুলো কিন্তু হচ্ছে নেম স্পেস ক্লাসের অন্তর্গত। তাহলে এগেন আমাকে এখানে লিখতে হবে এসটিডি স্কোপ রেজলিউশন অপারেটর, এবং এন্ডেলের জন্য কিন্তু এসটিডি স্কোপ রেজলিউশন অপারেটর। এখন যদি রান করি কোনো ধরনের এরর কিন্তু আসবে না।
ইভেন দো যদি আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লাইক ইন্টিজার এক্স এবং সিইন দিয়ে যদি এই ভেরিয়েবলের ভ্যালু ইনপুট নিতে যাই এবং সি আউট দিয়ে যদি ভেরিয়েবলের আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখো এখন কত জায়গায় এসটিডি স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে। আমি এটা কপি করি, কন্ট্রোল সি, সিইন এর মধ্যে ইউজ করতে হবে। যদি না করো তাহলে এরর আসবে। আমি রান করি, দেখো সিইন এর মধ্যে এরর ধরবে। F2 দিয়ে দেখো সিইন ওয়াজ নট ডিক্লেয়ার্ড, সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড, এন্ডেল ওয়াজ নট ডিক্লেয়ার্ড। তাহলে এই এররগুলো যদি আমরা সলভ করতে চাই তাহলে অবশ্যই এসটিডি এবং স্কোপ রেজলিউশন অপারেটর আমাকে দিতে হবে সিইন এর পূর্বে, সি আউটের পূর্বে এবং এন্ডেলের পূর্বে। এবার যদি রান করি আশা করি কোনো ধরনের এরর থাকবে না। আমাদের প্রথমে হ্যালো আসছে, এবার যদি আমি সাপোজ 100 দিই তাহলে কিন্তু 100 ইনপুট এবং আউটপুট দুইটিই আসছে। তাহলে এখান থেকে লার্নিং হচ্ছে এই যে সি আউট, এন্ডেল, সি ইন এগুলো সব হচ্ছে নেম স্পেস ক্লাসের অন্তর্গত। তো যেহেতু আমাদের এখানে ইউজিং নেম স্পেস এসটিডি লিখিনি, যদি না লিখি তাহলে সবাইকে অ্যাক্সেস করার জন্য আমাদের দেখা যাচ্ছে এই প্যাটার্নটা ফলো করতে হবে, স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে এবং শুরুতে এসটিডি লিখতে হবে। এখন চিন্তা করে দেখো যদি আমাদের প্রোগ্রামে অসংখ্য জায়গায় সি আউট, সি ইন থাকে তাহলে কিন্তু প্রত্যেক জায়গাতে আমাকে এইভাবে লিখতে হবে। সো এটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা লিখে থাকি ইউজিং নেম স্পেস এসটিডি। এই অবস্থায় লিখে রান করলে কোনো এরর আসবে না। যদি আমি দিয়েছি এসটিডি কোনো এরর আসবে না, ইনপুট দিচ্ছি কোনো এরর নেই। কিন্তু আমি যদি এখন এগুলো রিমুভ করে দিই তাহলে কিন্তু কোনো এরর আসবে না। এগুলো রিমুভ করে দিলেও আমাদের কোনো ধরনের এরর আমাদের আসবে না। এই হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটরের আরেকটি পারপাস। তো আমরা সোফার 3টি পারপাস কিন্তু আলোচনা করলাম। এর বাইরে আরও পারপাস আছে, আমাদের ফিউচারে যখন আসবে তখন সেগুলোর সাথে রিলেট করে আমরা অবশ্যই স্কোপ রেজলিউশন অপারেটরের উপরে আরও কথা বলবো। আমি একটু রান করে দেখি, কোনো ধরনের এরর নাই। সো আমি যদি আবার প্রথম এক্সাম্পলে যাই, সো আমরা ডাবল ক্লোনকে স্কোপ রেজলিউশন অপারেটর বলি। প্রথম পারপাস হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমরা স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে পারি। সেকেন্ড পারপাস যেটা আমরা বলছি, যদি ক্লাসের মধ্যে কোনো মেথড থাকে সেই মেথডকে যদি আমরা ক্লাসের বাইরে লিখতে চাই তাহলে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করি। থার্ড আমরা যেটা বলেছি যে নেম স্পেস, এই ক্লাসটা যদি আমরা এখানে ইউজ না করি তাহলে অবশ্যই সি আউট, এন্ডেল, সিইন এগুলোর পূর্বে স্কোপ রেজলিউশন অপারেটর দিতে হবে এবং এসটিডি লিখতে হবে। তাহলে এই 3 ধরনের ব্যবহার আমরা দেখলাম আজকের ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবা অথবা আমাকে মেল করতে পারো। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।